বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে মহারাজ সোমনাথকে বলে, দে চাল দে। সোমনাথ বলে, তুই কি নিষ্ঠুর রে মহারাজ, একে তো নিজে মর্গে বসে দাবা খেলছিস, আবার আমাকেও বলছিস চাল দিতে। মহারাজ বলে, সেই ছোট্টবেলা থেকে তুই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস, আর আমি তো তোকে দাবার চাল দিতে বলছি, তোর সাথে দাবা খেলতে চাইছি। সোমনাথ বলে, তুই কি চাইছিস বলতো? তুই কি আমাকে মারতে চাইছিস, আমাকে মেরে ফেলতে চাইছিস তুই? মহারাজ তখন দাবার গুটি ছড়িয়ে দেয়া বলে, তুই পূজার জীবন নাশ করতে চেয়েছিস, আবিরেরও, তোকে এত সহজে ছেড়ে দিই কি করে বল? সোমনাথ বলে, মিথ্যে কথা বলছিস তুই, তুই মিথ্যে কথা বলছিস, আমি পূজা আবিরের অ্যাক্সিডেন্ট করাইনি। মহারাজ বলে, কি বললি, আমি মিথ্যেবাদী? ঠিক আছে, আমি যখন মিথ্যেবাদী তাহলে আমি এখান থেকে চললাম। সোমনাথ মহারাজের পা জড়িয়ে ধরে। সোমনাথ বলে, মহারাজ, মহারাজ এখান থেকে আমাকে নিয়ে যা। মহারাজ বলে, তোকে কোথাও নিয়ে যাব না, তুই সারা জীবন এখানেই থাকবি। সোমনাথ বলে, সারা জীবন এখানেই থাকবো মানে? মহারাজ বলে, হ্যাঁ, তুই সারা জীবন এখানেই থাকবি, এটাই তোর উপযুক্ত জায়গা। সোমনাথ বলে, না। মহারাজ বলে, হ্যাঁ, তুই এখানেই থাকবি। সোমনাথ বলে, আমার সাথে এমনটা করিস না ভাই, আমাকে তুই নিয়ে চল। এই দেখ না, দেখ না, আমার হাত পা কাঁপছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না, আমি বাইরে যাব, আমি মায়ের কাছে যাব। মহারাজ বলে, এতটুকুই তুই, তোর এই অবস্থা? আমি তো তোর জন্য রক্তপাতের ব্যবস্থা করেছি রে সোমনাথ। সোমনাথ বলে, রক্ত? না না মহারাজ, আমি রক্ত দেখলে ভয় পাই, ভাই তুই আমার সাথে এমনটা করিস না। মহারাজ বলে, তুই যা করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। মহারাজ ওখান থেকে যেতে চায়, কিন্তু সোমনাথ মহারাজের পা কিছুতেই ছাড়বে না। মহারাজ নিজের পা টানলে সোমনাথও মেঝেতে শিশ্রে শিশ্রে মহারাজের পায়ের কাছে আসে। সোমনাথ মহারাজকে বলে, এই মহারাজ দেখ না, আমি আমার হাত পায়ে বল পাচ্ছি না, আমাকে কোলে নে না। আর কোলে নেওয়ার কথা শুনে মহারাজ হাসতে থাকে। মহারাজ বলে, কি বললি, তুই কোলে উঠবি? সোমনাথ বলে, ভাই, এই ভাই, তোর গায়ে তো অনেক শক্তি, আমাকে কোলে করে বাহিরে নিয়ে চল না, আমি মায়ের কাছে যাব। মহারাজ বলে, আজ মা জননীও তোকে বাঁচাতে আসবে না রে সোমনাথ মুখার্জি, তোকে তোর প্রাপ্য শাস্তি পেতেই হবে, পেতেই হবে তোর প্রাপ্য শাস্তি। এই বলে মহারাজ যেতে চাইলে সোমনাথ বলে, আমি মরে যাব। মহারাজ বলে, তোর মরে যাওয়া উচিত, তুই মর, মর তুই। এই বলে মহারাজ সোমনাথকে লাথি মেরে ফেলে ওখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে দরজা বন্ধ করে দেয়। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে সোমনাথ বারবার চিৎকার করে মহারাজকে ডাকতে থাকে। সোমনাথ বলে, ভাই, আমাকে এখান থেকে নিয়ে যা, কেউ কি আছো, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ, আমাকে এখান থেকে বার করো। সোমনাথ কাঁদতে কাঁদতে আবারও মেঝেতে ধপ করে বসে পড়ে। সোমনাথ কাঁদতে কাঁদতে ওখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে মহারাজ মর্গ থেকে বেরিয়ে মনে মনে ভাবতে থাকে, আজ সারা রাত তোর খুব যন্ত্রণার হবে রে সোমনাথ মুখার্জি। এই বলে মহারাজ পাশে তাকাতেই দেখে জ্যাকেট পরা সেই লোকটি দাঁড়িয়ে আছে। মহারাজ সেই লোকের কাছে আসে। সেই লোকের কাঁধে হাত রাখতেই সেই জ্যাকেট পরা লোকটি যেমন ভয় পেয়ে যায়, ঠিক তেমনি মহারাজও আটকে ওঠে। আসলে এই জ্যাকেট পরা লোক আর কেউ নয়, এ যে জয়ন্ত। মহারাজ বলে, তুই এখানে, তোর তো এখানে থাকার কথা নয়। জয়ন্ত বলে, আমি কি আর এমনি এমনি আছি, এই দেখ। এরপরেই মহারাজ দেখে প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে পড়ে আছে। মহারাজ বলে, তো ইনি এখানে মূর্ছা গেলেন কিভাবে? জয়ন্ত বলে, কিভাবে আর, আমাকে দেখে। মহারাজ বলে, তোকে দেখে মানে? জয়ন্ত বলে, আমার মুখটা তো আর দেখতে পাইনি, এই মুখোশটা দেখেই অজ্ঞান হয়ে গেছে। মহারাজ বলে, তা তোমার এই চাঁদপানা মুখটা দেখতে পাওয়ার কথাও নয়। জয়ন্ত বলে, ইয়েস স্যার, আপনি যেটা বলেছেন আমি সেটাই করেছি। আমি যে সেই জ্যাকেট পরা লোক, এটা আপনি আর পূজা বৌদি ছাড়া কেউ জানে না। মহারাজ বলে, তো পূজাকে যেটা বলতে বলেছিলাম সেটা বলেছিস তো? জয়ন্ত বলে, একদম বলেছি, কিন্তু সোমনাথ মুখার্জি এখন কোথায়? মহারাজ বলে, সোমনাথ মুখার্জি এখন যথাযথ জায়গায় আছে, সে এখন শাস্তি ভোগ করছে। এদিকে জ্ঞান ফিরতেই সোমনাথ আবারও আটকে ওঠে। সোমনাথ মনে মনে ভাবে, মহারাজের রক্তক্ষেকো কি চলে এলো নাকি? না না, রক্তক্ষেকো আসলে কিচ্ছু হবে না, কি হবে তাই? মহারাজ আমাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু সোমনাথের মনের ভয় তো আর কাটছে না, একবার মর্গের এই কোনায় তো অন্যবার ওই কোনায়, এভাবেই সারা রাত কাটিয়ে দিচ্ছে। এরপরেই সোমনাথ মনে মনে ভাবে, না না, এভাবে থাকলে রক্তক্ষেকো যদি চলে আসে, যে করে হোক আমাকে লুকাতে হবে। এরপরেই সোমনাথ বডি রাখার একটা ড্রয়ার খোলে, আর সেখানে নিজেই ঢুকে পড়ে। সোমনাথ সেখানে ঠান্ডার মধ্যে সারা রাত চুপ করে শুয়ে থাকে, যাতে রক্তক্ষেকো এসে তাকে খুঁজে না পায়। বোঝো কাণ্ড।